ভাইয়া কি গেছিল চট্টগ্রামে? হ্যাঁ হ্যাঁ যাক, একটা আসার চান্স হলো। আসসালামু আলাইকুম। আজকে আমরা 2015 এর হোন্ডা গ্রেস নন হাইব্রিডটা বেসিক্যালি রিভিউ করব। সো নন হাইব্রিড গ্রেস আমার মনে হয় যে বাংলাদেশে মোস্ট প্রবাবলি দিস দ্য ফার্স্ট ওয়ান। আপনার কি মনে হয়? তো এখন পর্যন্ত অনেকে বলছিল এটা সিটি, হ্যাঁ, তো মানে হোন্ডা গ্রেস যখন ইন্ট্রোডিউস করতেছিল মানে হাইব্রিড ভার্সনটাকে কিন্তু বলতেছিল অনেকে সিটি। Honda City বলে introduce জাপানেও করতেছিল। কিন্তু হোন্ডা গ্রেসটা নন হাইব্রিড এডিশন হিসেবে মানে উৎপাদন হয় এবং সেটা বাংলাদেশে কেউ এনেছে বলে আমরা খেয়াল নেই বা জানি না আমরা। তো আই ডোন্ট থিংক সো যে এখন পর্যন্ত অনেকের সাথে আমার কথাবার্তা হয়েছে কিন্তু এই নন হাইব্রিড গ্রেস সম্পর্কে কারোর কাছে কোনো আইডিয়া নেই। আমার মনে হয় এটাই বাংলাদেশ প্রথম ফার্স্ট ইউনিট আর কি নন হাইব্রিড গ্রেস। বেসিক্যালি হাইব্রিড এবং নন হাইব্রিড গ্রেসের ভিতরে আসলে বেশ কিছু ডিফারেন্স আছে। মেইন ডিফারেন্স হচ্ছে আপনার ইঞ্জিনের রাইট। হোন্ডা গ্রেস হাইব্রিডে যেটা হয় সেটা হচ্ছে আপনার ডিসিটি LEB ইঞ্জিন আসে। এই পার্টিকুলার গাড়িটা আসছে L15B ইঞ্জিন, যেটা হচ্ছে 132 ব্রেক হর্স পাওয়ার ইঞ্জিন। সাথে আসছে হচ্ছে হাইব্রিড গাড়িটা কোনটা আসে ডুয়াল ক্লাস ট্রান্সমিশন হিসেবে একটা গাড়ি আসে। ডুয়াল ক্লাসটা না আসে এই গাড়িতে আসছে সিভিটি ট্রান্সমিশন। তো সিভিটি ট্রান্সমিশন কিন্তু অনেক রিলায়েবল এবং সবচেয়ে মেইন যে বিষয়টা সেটা হচ্ছে মেইনটেনেন্সের কোনো ইস্যু এই গাড়িতে নাই। এক্স্যাক্টলি যারা হচ্ছে আপনার গ্রেস পছন্দ বাট হাইব্রিড নিতে চাচ্ছেন না, সো তাদের জন্য আই থিঙ্ক দিস ইজ দ্য মানে মোস্ট প্রায়োরিটি যে তারা নন হাইব্রিড গ্রেস নিতে পারেন। এবং সিবিটি যেই মানে আপনার গিয়ার বক্স যেটা আছে এটা হচ্ছে আপনার এক্সিও মানে টয়োটা মেইনলি তাদের গাড়িগুলোতে মোস্টলি সিবিটি গিয়ার বক্সটা ইউজ করে। এবং রিলায়েবিলিটির দিকে যদি আমরা জাস্ট দেখি তাহলে আমার মনে হয় না যে আসলে রিলায়েবিলিটি নিয়ে কারো কোনো অভিযোগ আছে যে সিবিটি ব্যাপারে। তো সবকিছু মিলে আমার কাছে মনে হয় যে ওভারঅল মানে আপনার হোন্ডা গ্রেস নন হাইব্রিড যেটা এটা আসলে কারণ মাথা ব্যথার যে কারণ যে ডুয়াল ক্লাস ট্রান্সমিশন আপনাকে ক্লাচ অয়েল চেক করতে হবে, আপনাকে মানে ব্রেক অয়েল চেক করতে হবে, তারপর আপনার আনুষঙ্গিক যে অয়েলগুলো আছে যে এগুলো আপনার চেক করার যে বিষয়গুলো আছে আমার মনে হয় যে নন হাইব্রিড এই জিনিসটা লাগে। এখন দেখেন আমরা যখন মনে করেন কাস্টমার ফিলিং তারা যখন কন্ট্যাক্ট দিচ্ছে কিন্তু তাদের খুব পছন্দের টাকা দেখা গেছে ফিচার বহুল ধরেন আপনার একটু স্টাইলিশ সব দিক মিলিয়ে একটু ব্যতিক্রম ধরনের গাড়ি হিসেবে কিন্তু হন্ডা গ্রেসটা অনেকে পছন্দ করবে, কিন্তু তাদের মূল কনসার্ন যেটা থাকে সেটা হচ্ছে মেইনটেনেন্স হ্যাসেল। তো মেইনটেনেন্স হ্যাসেল করতে গেলে ভাই আমরা কি ঢাকার বাইরে করতে পারবো কিনা, ক্লাচ অয়েল দিয়ে কীভাবে কি ক্লাচ অয়েলে এত মানে অনেক ধরনের আপনি কনফিউশন থেকে দেখেন মানুষের ক্লাচ অয়েল কত চেঞ্জ করবো এবং সব জায়গায় পাওয়া যাবে কিনা পাওয়া যাবে কিনা অ্যাভেলেবল কিনা, তারপরে হচ্ছে ডুয়াল ক্লাসটা ঠিক করতে কয় টাকা লাগবে, গিয়ার বক্সের দাম কত। তো অনেকেই কিন্তু আছে গ্রেস পছন্দ কিন্তু তাদের কিন্তু তারা কি করে গ্রেসটা না নিয়ে অন্য মূল ধারার যেসব গাড়ি আছে এলিয়ন বলেন প্রিমিয়াম বলেন এক্সিও বলেন সেই সব গাড়ি আছে, কিন্তু মনের মধ্যে কিন্তু ভাই যে মনে হয় আপনার যে স্যাটিসফ্যাকশন সেই স্যাটিসফ্যাকশন কিন্তু আসবে না। গাড়ির ওভারঅল লুকসে গ্রেস অনেকটাই বেটার মানে এক্সিওর থেকে মানে কারণ গ্রেস যদি আমরা কম্পেয়ার করি বেসিক্যালি এক্সিওর সাথে কম্পেয়ার করলে একটা গাড়ি সো মনের ভিতরে আসলে একটা খুঁতখুত থেকে যায় যে দিন শেষে যে পছন্দের গাড়িটা আসলে মানে হয় না যে আউটলুকের পছন্দের যে ব্যাপারটা থাকে, কারণ দিন শেষে আউটলুকটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আউটলুকটা কিন্তু আমাদের পার্সোনাল সাথে কিন্তু যদি আমার পার্সোনাল হিসাবে হোন্ডা গ্রেস একটা ইয়াং জেনারেশন আপনি যদি চাই এখানে আরেকটা বিষয় নন হাইব্রিড গাড়ি হিসাবে যে এটা মানে কোনো ধরনের ফিচারে যদি কোনো কম বেশি কিন্তু এমন কিন্তু নেই। গাড়িটা হচ্ছে গ্রেডিং হিসাবে প্যাকেজ হিসাবে এটা হচ্ছে আপনার এলএক্স প্যাকেজের গাড়ি, যাতে হচ্ছে আপনার দুইটা এলইডি হেডল্যাম্প থাকবে এবং সাথে হচ্ছে এই গ্রিলটা যেটা গ্রিলটা কিন্তু হাইব্রিড গ্রেসে একটু অ্যাশ কালার আসে, এটা কিন্তু ক্রোম গ্রিল, হ্যাঁ, তো এইটুকু ডিফারেন্ট। আর হন্ডা গ্রেস ইএক্স যেটা ইএক্স প্যাকেজে কিন্তু 16 ইঞ্চ অ্যালয় হুইলটা আসে, কিন্তু এটা এলএক্স প্যাকেজ হওয়াতে এটা কোনটা আসছে এটা 15 ইঞ্চ অ্যালয়টা, এটা জেনুইন। আরেকটা মূল পার্থক্য সেটা হচ্ছে টেল ল্যাম্পটা এলইডি না হয়ে টেল ল্যাম্পটা হচ্ছে হ্যালোজেন। এছাড়া এই গাড়িটাতে পার্টিকুলারলি আর কোনো ধরনের আরেকটা ডিফারেন্স আছে হচ্ছে সেটা হচ্ছে আপনার মিটার। হ্যাঁ মিটারটা একটা ডিফারেন্স আছে। মিটারটা বরং আমার কাছে মানে যেটা মনে হয়েছে আমি জাস্ট দেখে সেটা হচ্ছে যে আপনার নন হাইব্রিড থেকে নন হাইব্রিডের মিটারটা বরং বেশি বেটার আরো স্টাইলিশ আরো তো স্টাইলিশ। হ্যাঁ এবং একটা জিনিস জাস্ট আমি বলে রাখি মানে গ্রেসকে তো আমরা জাস্ট বলতেছি যে স্টাইলিশ গাড়ি সব কিছু ঠিকঠাক, বাট একটা মন খারাপ করার মতো একটা ইনফরমেশন দেই যারা গ্রেস ইউজার আছে সেটা হচ্ছে গ্রেস গাড়িটা হোন্ডা কোম্পানি স্টার্ট করছে 2014 থেকে এবং এটার এন্ডিং কবে এটা কিন্তু আমরা কেউ জানি না, আমরা জাস্ট দেখতেছি যে মানে নর্মালি মানে ব্যাপারটা হয় কি যে করলা যেমন 1966 থেকে স্টার্ট হয়েছে 2020 স্পিড গোয়িং অন এখনো চলতেছে, এটা আরো সামনে চলবে এবং চলবে মানে আই হোপ যে মানে করলা কখনো স্টপ হবে না।
যদিও করলা স্টপ হয়ে মাঝখানে করলা এক্সিও নামে আসছে কিছুদিন, বাট করলাটা কিন্তু রয়ে গেছে। ইভেন এখন 2020 থেকে করলা স্পোর্টস আবার করলা হাইব্রিডও বেরিয়ে গেছে। Exactly. এখন এগুলো কিন্তু আরো আশা করি মানে দুইটা সেগমেন্টে চলবে, এক্সিও সেগমেন্টটাও চলবে, করলার নতুন শেপটাও চলবে। আশা করি যদিও যথেষ্ট মার্কেট পাবে বাংলাদেশ। যদিও এই মুহূর্তে হচ্ছে আপনার করলার সেগমেন্টের যে গাড়িগুলো এগুলো প্রাইস মোর দ্যান হাই, মানে আমাদের দেশের যারা ক্রেতা আছে তাদের মানে সাধ্যের বাইরে অনেকটা। সো এই গাড়িটা আই হোপ যে উইদিন 3-4 ইয়ার্স এর ভেতরে এটা সবার সাধ্যের ভেতরে চলে আসবে এবং তারা হয়তো অ্যারাউন্ড 20-22-25 লাখ টাকার ভেতরে এই গাড়িগুলো পেয়ে যাবে ম্যাক্সিমাম। আরেকটা কিন্তু পার্থক্য বলি, সেটা হচ্ছে হন্ডা গ্রেস নরমাল যখন আমরা হাইব্রিডটা যখন ক্যালকুলেট করি তো সেটাতে একটা গিয়ার নব, যেটা গিয়ার নবটা কিন্তু এখানে একটু ডিফারেন্ট, এখানে কিন্তু সলিড যে গিয়ার নবটা সেই গিয়ার নব এই গাড়িতে আসবে। হন্ডা গ্রেসের এটা যদি এলএক্স প্যাকেজ, এটাতে কিন্তু আমরা কোনো ধরনের লেদার সিটটা পাবো না। কিন্তু হন্ডা গ্রেসের যে মানে সবচেয়ে আকর্ষণীয় যে ফিচারটা রেয়ার এসি ভেন্ট কিন্তু এই নন হাইব্রিড গাড়িতেও আছে এবং এলএক্স তো আছে এবং ডিএক্স প্যাকেজের ভিতর রিয়ার এসিগুলো থাকে। ডিএক্স প্যাকেজ আমাদের কিছু সিমিলার আপনার অপশন যেগুলো এলএক্স ডিএক্স এবং ডিএক্স প্রত্যেকটার ভিতরে আছে। জাস্ট কিছু জিনিস যেরকম প্যাডেল শিফটার, তারপর হচ্ছে লেদার সিট, অ্যালুমিনিয়ামের সাইজটা, তারপর বিল্ট ইন অ্যালুমিনিয়াম, এই জিনিসগুলো আসলে মানে ডিফারেন্সগুলো মেইনলি প্যাকেজের সাথে ডিফারেন্সগুলো করে দেয়। আমি জাস্ট একটা জিনিস যেটা একটু মানে একটু আগে যেটা আমি বলতে চাইছিলাম সেটা হচ্ছে 2000 গ্রেস যারা ইউজার আছে তারা হয়তো মন খারাপ করবে। 2014 থেকে গ্রেস আসলে স্টার্ট হয়েছে এবং 2018 এসে গ্রেসটা টোটালি কিন্তু প্রোডাকশন অফ হয়ে গেছে। সো বেসিক্যালি একটা গাড়ি যখন কোনো একটা কোম্পানি প্রোডাকশন করে তারা কিন্তু কখনো খুব অসুবিধায় না পড়ে গেলে তারা কিন্তু কখনো তাদের প্রোডাকশন এক্স্যাক্টলি। সো এখন ব্যাপারটা হচ্ছে কি যে এই জিনিসটা আমার এই জন্য বলা যে অনেক সময় আমাদের কাছে অনেক ক্লায়েন্ট আসার পরে তারা অনেক সময় যখন গ্রেস চায় তখন আমি জিজ্ঞেস করি যে আপনাদের কি এই ব্যাপারে টোটালি মানে গ্রেসের প্রোডাকশন লাইন সম্বন্ধে আপনারা জানেন কিনা। তো যখন মানুষ এই জিনিসটা জানতেছে যে 2014 হচ্ছে আপনার গ্রেস স্টার্ট হচ্ছে এবং 2018 মানে মাস পথে এসেই তারা অনলি 4 বছর। সো একটা গাড়ি যখন একটা কোম্পানি মানে নট অনলি গাড়ি, যে কোনো একটা নতুন প্রোডাক্ট যখন একটা কোম্পানি লঞ্চ হয় তখন কিন্তু এটার একটা হিউজ এক্সপেন্স আছে। সো আর&ডি তে তাদের রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট বলে, মার্কেটিং বলে, এত বিপুল একটা অঙ্ক ইয়া করে কিন্তু মানে হিউজ একটা এক্সপেন্স আছে। সো মানে বেসিক্যালি আমরা জাস্ট একটা জিনিস বলতে পারি যে টয়োটা মানে হোন্ডার ক্ষেত্রে হোন্ডা গ্রেসের যে ব্যাপারটা এটা কিন্তু টোটালি একটা ফ্লপ, মানে গ্রেসের মানে অভিষেকটা ওটা টোটালি ফ্লপ গেছে। আর বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের দেশের মানুষ এটা আসলে নট অনলি আমাদের দেশে, হয়তো বেশ কয়েকটা দেশে চলে, শ্রীলঙ্কা তো মোটামুটি ভালোই চলে, বাট শ্রীলঙ্কাতে এখন আর চলতে পারে না। কারণ হচ্ছে শ্রীলঙ্কাতে লাস্ট 2 ইয়ার্স ব্যাক গাড়ি ওদের ওইখানে চলে। সো 18 এর পর থেকে আর চলতে না, বাট বেসিক্যালি এই মুহূর্তে জাপানে যত হোন্ডা গ্রেস আছে 95% গ্রেস আমরা বলতেই পারি যে বাংলাদেশে এগুলো চলতেছে। সো বাংলাদেশে বিকজ অফ লুকসের কারণে এই জিনিসগুলো বেশি চলতেছে। সো মানে একটা জিনিস আমি জাস্ট একটু মেকশিওর করি যে মানে গ্রেস গাড়ি কোনোভাবে খারাপ না, বাট হোন্ডা কোম্পানি যখন তাদের প্রোডাকশন লাইনটা অফ করলো দেখলো যে জাপানে আসলে এই গাড়িটার চাহিদা তেমন একটা ছিলই না। তো যার কারণে আসলে তাদের বাধ্য হয়ে গেলো তাদেরকে প্রোডাকশনটা অফ করতেছে। কারণ রিকন্ডিশন মানে হচ্ছে যে জাপানে ওই গাড়িটা ফার্স্ট কোনো একজন ইউজার থাকবে, সে চালানোর পরে তারপর হচ্ছে আমাদের দেশে আসবে। সো ফার্স্ট ইউজার তারা অনেক কম পাচ্ছিল, যার কারণে এই গাড়িটা অপশনে আমরা অনেক কম দেখতে পাই। আসলে এখানে আরেকটা কারণ থাকতে পারে, সেটা হচ্ছে একটা হাইব্রিড গাড়ি যখন আমরা যে কেউ যখন একটা কিনে আনি হাইব্রিড গাড়িটা, তো সেক্ষেত্রে সেটার মূল একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে ফুয়েল এফিসিয়েন্সি। তো এই গাড়িটা কম্পিউটার কোন গাড়িটা ছিল যেটা ছিল সেটা হচ্ছে টয়োটা করোলা এক্সিও হাইব্রিড। এক্সিও হাইব্রিডের ফুয়েল এফিসিয়েন্সি কিন্তু অনেক ভালো, এটা হাইব্রিড ভার্সনটা। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে জাপানে অনেক বেশি অনেক রিলায়েবল, মানে এক কথা আমরা বলতে পারি দ্যাট ইজ কাইন্ড অফ মানে খেলা টাইপের মতো যে আপনি মানে হেলায় দুলায় চালাইতে পারবেন, মানে জিরো মেইনটেন্সে গাড়ি চালাবেন তারপর আশা করি গাড়ি মানে অনেক সময় অনেকে বলে যে ভাই মানে ইঞ্জিন অয়েলের পরিবর্তে আপনি পানি ঢেলে দিলে 2-4-5 কিলোমিটার চলে যাবে। মেকানিক্যাল জিনিসের কথা বলছি না। তো সেক্ষেত্রে তিনি বললেন টয়োটা করোলা গিয়ারবক্স যেটা আছে সেটা হচ্ছে আমাদের যে ইসের মধ্যে রাস্তায় যে আট মারা যে মেশিনটা, সেই মেশিনের মধ্যে যে তিনটে গিয়ার থাকে সেম একই রকম মেকানিক্যাল, মানে ভেরি ইজি। তার কথা আমি কথাটা বলতে জাস্ট আসলে মানে বিষয়টা মানে অনেক সহজতা বোঝাতে কমন কমপ্লেক্সের যে বিষয়টার মধ্যে নাই। আর এই গাড়িটাতে আপনার 100 মানে নন হাইব্রিড গাড়িটা মানে এখন 2015 সালে প্রোডাকশন হয়েছিল, কিন্তু 15 সালের পরে আবার নন হাইব্রিড প্রোডাকশন অফ, আবার 16তে নাই, 17 দিন আবার প্রোডাকশন অফ। সুতরাং এই গাড়িটার ভিডিও দেখে যারা হন্ডা গ্রেস নন হাইব্রিড কেনার প্ল্যান করছেন তাদেরকে আরো ইনশাআল্লাহ আরো 1 বছর অপেক্ষা করতে হবে, কারণ এটা যদি আপনি এখনই পারবেন কিন্তু দাম কিন্তু বেশি পড়বে। আর হাইব্রিড গ্রেসের দাম যে খুব বেশি তুলনামূলক না, আপনি যদি 19 থেকে 20 এর মধ্যে আপনার বাজেট থাকে আপনি কিন্তু নন হাইব্রিড গ্রেস নিতে পারেন। এখনো কিন্তু সময় আছে, যারা এখন ভিডিও দেখছেন তারা যদি কার্ডিনারের অফিসে আসবেন, আমাদের এখন তো নতুন অফিসটাও হয়েছে দেখতে পাচ্ছেন।
না 71A প্রগতি সরণি ঢাকা মানে ঢাকা। তো আমাদের নতুন শোরুমে আসলে আমরা আশা করি আপনাদের এখনো চেষ্টা করবো হন্ডা গ্রেস নন হাইব্রিড নতুন কোনো এডিশন আপনাদেরকে দিতে। এবং মানে এই মানে এতগুলো কথা বলার আসলে মেন কারণ হচ্ছে যে হোন্ডা গ্রেসটাতে হাইব্রিডের তুলনায় আমরা যদি নন হাইব্রিডের রিলায়েবিলিটি নিয়ে প্রশ্ন করি, এটা আসলে অনেক বেশি রিলায়েবল। একটু কোনো মেইনটেনেন্স মানে কোনো কিছু না, মানে অ্যাজ লাইক অ্যাজ এক্সিও, এক্সলাইক অ্যাজ লাইক অ্যাজ এক্সিও, বাট নাম হচ্ছে আপনার গ্রেস। হন্ডা গ্রেস। এখন এখানে আরেকটা বিষয় কনফিউশন থাকতে পারে, সেটা হচ্ছে আপনার এটা ড্রাইভিং ফিলটা কেমন হবে। এই গাড়িটাতে 132 ব্রেক হর্স পাওয়ার ইঞ্জিন আছে, সাথে আছে সিভিটি গিয়ার বক্স। তো 132 ব্রেক হর্স পাওয়ার কিন্তু মানে বাংলাদেশে যে আমাদের এখানে পাশে একটা এক্সো হাইব্রিড আছে, এখানে একটা এক্সো নন হাইব্রিড গাড়ি আছে, কিন্তু নন হাইব্রিড গাড়িতে কত 109 ব্রেক হর্স পাওয়ার, কিন্তু এই গাড়িতে 132। মার্কেটে এত স্টক হিসাবে এত হাই ব্রেক হর্স পাওয়ার ইঞ্জিন কোনো গাড়িতে কিন্তু নাই। এই গাড়িটার ড্রাইভিং ফিল কিন্তু যথেষ্ট ভালো। আমি তো গিয়েছিলাম চট্টগ্রাম করতে এই গাড়িটা আনতে, যেহেতু বাংলাদেশের কোনো এক্সপ্রেস ইউনিট। তো সেই গাড়িটা আনার সময় আমরা প্রায় 160-70 সিমলেসলি আমাদের গাড়ি ওভারটেক করতেছে রাস্তায়। আমরা মনে করেন যে হ্যান্ডলিং বলে গাড়ি বডি রোল বলে সব কিছু কিন্তু খুব স্টেবল। গাড়ির স্টিয়ারিংটাও মোটামুটি গাড়ির স্টিয়ারিংটা সফট আছে এখানে, আর হচ্ছে আপনার এসি চালাতে যথেষ্ট। আচ্ছা আমরা তাহলে ইঞ্জিন রেডি দেখি। মানে আমরা জাস্ট এখন হচ্ছে আপনার অ্যালুমিনিয়ামের যে ব্যাপারটা, অ্যালুমিনিয়ামটা নরমালি হচ্ছে আপনার যদি এলএক্স প্যাকেজ হয়, এলএক্স প্যাকেজ হলে অ্যালুমিনিয়ামটা জেনারেলি আসে না, বাট জাপানে যে ইউজার ছিল সে হয়তো আফটার মার্কেট এটা মানে আপনার চেঞ্জ করে নিছে, আফটার মার্কেট অ্যালুমিনিয়াম এক্স্যাক্টলি। সো এই জন্য হচ্ছে আপনার মানে অ্যালুমিনিয়ামটা আসে, বাট নরমালি এলএক্স প্যাকেজে আপনার অ্যালুমিনিয়ামটা আসে না। এবং এলএক্স আর ইএক্স এর ভেতর মেইন যে ডিফারেন্স, তার ভেতর তিনটা ডিফারেন্স আছে এলএক্স আর ইএক্স এর ভেতরে। তার ভেতর অন্যতম একটা হচ্ছে অ্যালুমিনিয়াম। এটা হচ্ছে আপনার 15 সাইজ আসবে এবং কোনো অ্যালয় আসবে না, অ্যালুমিনিয়াম রিম আসবে, জাস্ট নর্মাল রিমগুলো। এবং ইএক্স যদি হয় সেক্ষেত্রে আপনার ইএক্স এর যে রিমটা মানে 16 ইঞ্চি রিম হবে এবং ব্ল্যাকিশ মানে একটু স্টাইলিশ হোন্ডা ওইএম মানে একদম অরিজিনাল ইকুইপমেন্ট যেটা ওইটা হচ্ছে আপনার থাকবে। সো এটা হচ্ছে আপনার একটা অনেক মানে বিগেস্ট ডিফারেন্স আমরা যদি চিন্তা করি আপনার ইএক্স এর সাথে। এবং আমরা জাস্ট যদি ইন্টেরিয়রটা দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে ইন্টেরিয়রে হচ্ছে আপনার লেদার সিটটা নাই, ইন্টেরিয়র হচ্ছে আপনার ফেব্রিক সিট। সো বেসিক্যালি আপনার ইএক্স প্যাকেজের ভেতরে হচ্ছে আপনার মানে লেদার সিটটা চলে আসবে, হাফ লেদার সিটটা যেটা। এবং আরেকটা বেসিক ডিফারেন্স সেটা হচ্ছে মানে মানে মূল যে ডিফারেন্সগুলো তার ভেতর অন্যতম আরেকটা হচ্ছে যে প্যাডেল শিফটার। সো এলএক্স এর ভেতরে প্যাডেল শিফটারটা নাই। আর ওভারঅল আসলে আমরা যদি দেখি মোর অর লেস সবকিছু মানে সেমই আর কি। গিয়ার শিফটারটা কিন্তু ডিফারেন্ট। এক্স্যাক্টলি মানে এগুলো হচ্ছে আপনার ছোট চেঞ্জগুলোর ভেতরে। গিয়ার শিফটারটা হচ্ছে আপনার মানে যদি ইএক্স প্যাকেজ এটা হইতো সেক্ষেত্রে এখানে একটু উডেন টাইপের হইতো আর কি, উডেন মানে এটা থাকতো। কিন্তু এখানে আপনার মনে করেন যে গিয়ার লিভারটা একটু লম্বা, কিন্তু এখানে আবার চারটা 1 2 3 4 5 6 এখানে আবার ডি এস এল তিনটা এক্সট্রা ইয়ে আছে। বাট গ্রেস হাইব্রিড যেটা ওটা কিন্তু নরমাল মানে ইলেকট্রিক গিয়ার বক্স, বাট এটা কিন্তু ইলেকট্রিক গিয়ার বক্স না। সো এখানে মোটামুটি একটা ডিফারেন্স আছে। গ্রেস চালানোর সময় আরেকটা বিষয় যেটা খেয়াল করলাম, হাইব্রিড এটা গ্রেস যখন আমরা চালাই কিন্তু মাঝে মাঝে কি হয় ডিসি যখন ইয়া হয় তখন আপনার গাড়িটা একটু ধাক্কা কিন্তু ফিল হয়, অনেক কিন্তু কমপ্লেন করে গাড়িটা ধাক্কা দিচ্ছে কেন এরকম। কিন্তু এই গাড়িটা যে সিবিটি হওয়ার ক্ষেত্রে গাড়িটা আপনার সিমলেসলি গাড়িটা চালাতে পারবেন, কোনো ধরনের ড্রাইভিং কোনো জার্কিং ফিল হবে না, কোনো কিছু হবে না। আপনি মানে অ্যাক্সিলারেশন সিমলেস অ্যাক্সিলারেশন হবে, ব্রেকিং সুন্দর, সবকিছু সুন্দর এই গাড়িতে। মানে সবকিছু মিলে আপনার রেয়ার এসিভেন্ট থাকাতে কোনো আমাদের এমন কিন্তু না যে ফিচারে কোনো পার্থক্য আসছে। ফিচার সব মোটামুটি ঠিকই আছে, জাস্ট হাইব্রিড। এবং ফুয়েল এফিসিয়েন্সির কথা আরেকটা বিষয় বলতে হয়, সেটা হচ্ছে ফুয়েল এফিসিয়েন্সি এই গাড়িটাতে চট্টগ্রাম থেকে যখন আসা হয়েছে গাড়িটা পেয়েছে প্রায় 20 কিলোমিটার পার লিটার, এবং ঢাকা শহর আমরা যখন চালাচ্ছি প্রায় এটা আপনার 11 কিলোমিটার পার লিটার করে পাচ্ছি, যেটা হাইব্রিডের কিন্তু খুব কাছাকাছি। এমন কিন্তু না যে হাইব্রিডের থেকে আমি কম পাচ্ছি বা বেশি পাচ্ছি, যদিও হয়তো মানে জ্যামে পরে বেশিক্ষণ থাকলে। আবার এখানে কিন্তু স্টার্ট স্টপ টেকনোলজিটা আছে, তার মানে যে খুব বেশি তেল খাবে জ্যামে পড়লে বিষয়টা কিন্তু এরকম না। মানে আইডল স্টপ, হ্যাঁ আইডল স্টপ, এই যে মানে আইডল স্টপ এটা কিন্তু আপনার খুব ভালো একটা ফিচার, যেটা 2016 এর 2015 এর এলিয়ান প্রিমিয়াতে আসা আরম্ভ করছে। সো মানে আপনার মোটামুটি এই ফিচারটা থাকলে মানে ফুয়েল কনজাম্পশনটা আর একটু বেড়ে যায় আর কি। বেসিক্যালি এই গাড়িটা দেখলে কিন্তু কেউ বলতে পারবে না যদি আমাদের এই মিটারটা না থাকে। মিটারটা হচ্ছে আপনার নন হাইব্রিডের মিটারটা আমি যেটা বললাম বেশ খানিক ডিফারেন্ট, এবং এই মিটারটার জন্য আমার মনে হয় যে এটা নন হাইব্রিড থেকে মানে হাইব্রিড থেকে নন হাইব্রিডটা
দেখতে আমার মনে হয় যে মানে বেশ খানিকটা ভালো লাগতেছে আর কি। বেশ খানিকটা স্টাইলিশ তো, এবং স্টিয়ারিং এর দিকে just যদি আপনি লক্ষ্য করেন তাহলে স্টিয়ারিং যেটা এখানে তো লেদার গ্রিপ স্টিয়ারিং আছে, বাট বোথ সাইডে স্টিয়ারিং কন্ট্রোলারটা নাই। হ্যাঁ, এখানে অডিও কন্ট্রোলার আছে, এখানে হাইব্রিডের যে মানে ক্লাস্টার কন্ট্রোলারটা হ্যাঁ, exactly. এটা দরকার নাই মানে ওই হ্যাঁ প্রয়োজন পড়ে না আর কি তেমন একটা। কারণ ক্লাস্টারের ফিচার কম। হ্যাঁ, বাট এটার ভেতরে যদি হচ্ছে আপনার ইএক্স প্যাকেজ হইতো তাহলে বোথ সাইড চলে আসতো কিন্তু Both আবার। side চলে আসতো। এবং এখানে কিন্তু যে মানে যে স্টিয়ারিং কভারটা এখানে আছে লেদার গ্রিপটা কিন্তু আরো বেটার থাকতো লেদার গ্রিপটা একটু বেটার। এবং মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ আপনি যদি ওই পাশে খেয়াল করেন গাড়িতে 8টা কিন্তু টুইটার আসছে। হ্যাঁ 8টা টুইটার আসছে এবং এই টুইটারগুলো কিন্তু প্রত্যেকটাই অনেক সময় এক্সিওতে যে টুইটারগুলো আসে অনেক সময় কিন্তু পেছনেরগুলো কাজ করে না, বাট এগুলো কিন্তু প্রত্যেকটা কাজ করে, মানে কাজ করতেছে। সাউন্ড কোয়ালিটিও খুব ভালো এবং এই যে এখানে ক্রোমের যেই মানে জিনিসটা এইটার ভেতরে নাই, এটা যদি ইএক্স প্যাকেজ হইতো তাইলে এর ভেতরে মাছ থাকতো, বাট এটার এখানে ক্রোম ফিনিশ আছে। এখানে হচ্ছে আপনার মানে যেই প্লাস্টিকটা আসছে প্লাস্টিকটা একটু মানে নিকেল কালারের প্লাস্টিক করে দিছে এবং সবকিছু মিলে আসলে পারফেক্ট একটা গাড়ি। এবং গ্লাভ বক্সে এখানে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে। এই জিনিসটা আসলে বাংলাদেশে এটা কোনো কাজই হয় না, বাট জাপানে হচ্ছে জাপানি ভাষায় যখন স্বাগতম জানায় খুব সুন্দর লাগে শুনতে। ওটা লাগে, বাট এই জিনিসটা বেসিক্যালি জাপানে হচ্ছে টোল দেওয়ার কাজে ইউজ করা হয়। ইলেকট্রনিক টোল কালেক্টর। হ্যাঁ, ইলেকট্রনিক টোল কালেক্টর বাংলাদেশে তো আমরা ম্যানুয়ালি দিয়ে দিই, সো ইলেকট্রিকটা আসলে এইভাবে ক্যাশ টাকা দরকার পড়ে না। হবে যা। আমাদের এখানে সবাই ক্যাশ বুঝে আর কি, আমরা বাকি এখানে কোনো এখানে তো লেনদেন নাই। ইয়া নাই মানে লাইটটা নাই আর কি। আসলে ইএক্স প্যাকেজ যদি হইতো তাহলে লাইটটা চলে আসতো, যেহেতু ইলেক্স প্যাকেজ এখানে এই জন্য লাইটটা আসে নাই। সামান্য একটু কম বেশি। সামান আর আসলে কি এখানে আরেকটা বিষয় জরুরি যে বিষয়টা সেটা বলতেই হয়, সেটা হচ্ছে আপনার বাংলাদেশে যে ব্র্যান্ড নিউ হোন্ডার যে ডিস্ট্রিবিউটর আছে তারা যেটা করে সেটা হচ্ছে আপনার হোন্ডা সিটি আনে কিন্তু নন হাইব্রিড ভার্সনটা। তো সিটি আনার ক্ষেত্রে সিটি আনলে যেটা হয় সেটা হচ্ছে সিটিতে দুইটা কিন্তু এয়ারব্যাগ থাকে। আমাদের এই গাড়িটা জাপান থেকে যেহেতু আসছে গাড়িটাতে এয়ারব্যাগ আছে টোটাল 8টা, যেটা হোন্ডা গ্রেস হাইব্রিডে 8টা এয়ারব্যাগ থাকে, আমাদের গাড়িতেও নন হাইব্রিড গাড়িতে মানে হাইব্রিড এবং নন হাইব্রিড বোথ আর মানে 8টা এয়ারব্যাগ। এবং 8টা এয়ারব্যাগ এখানে থাকবে। এখানে একটা জিনিস আমি আপনাকে জাস্ট একটু মানে মানে যারা হচ্ছে আমাদের ভিডিওগুলো রেগুলারলি দেখে তাদের জাস্ট মানে বোঝার সুবিধার জন্য একটা জিনিস একটু মেক শিওর করি। ব্র্যান্ড নিউ যে গাড়িগুলো বাংলাদেশে আসে মোস্টলি কিন্তু নট ফ্রম জাপান ডিরেক্টলি, নট ফ্রম জাপান। হাতে গোনা একটা দুইটা ছাড়া সবগুলা গাড়ি কিন্তু হয় থাইল্যান্ড, ইন্দোনেশিয়া অথবা মালয়েশিয়া, মোস্টলি কিন্তু থাইল্যান্ড থেকে আসে। সো থাইল্যান্ড মেড যখন আসে তখন কিন্তু আমাদের এখান থেকে কিছু মানে আপনার ক্রাইটেরিয়া দেওয়া হয় যে আমাদের দেশে তো এই ধরনের প্যাটার্নের গাড়িগুলো চলে, সো এই গাড়িটা যদি ইম্পর্টেন্টলি তার কস্ট কাটিং এর দিকে এক্স্যাক্টলি আমি এই জিনিসটাই বলতেছিলাম যে তারা কিন্তু এখান থেকে তাদের গাড়ি কনফিগার করে দেয় যে আমাদের দেশে এই এই জিনিস এত টাকার ভেতরে আমরা গাড়ি সেল করতে পারবো, এর উপরে গেলে আলটিমেটলি আমরা সেল করতে পারবো না। সেক্ষেত্রে করে কি কিছু অপশন আসলে কাটা লাগে, যার কারণে আসলে ব্র্যান্ড নিউ গাড়িগুলো এত কম দামে আসে। আদারওয়াইজ কিন্তু আপনারা একটা জিনিস চিন্তা করেন, রিকন্ডিশন গাড়ি আমরা যে দামে সেল করি ব্র্যান্ড নিউ গাড়ি তার চাইতে 2-3 লাখ 4 লাখ 5 লাখ টাকা কমে হচ্ছে ব্র্যান্ড নিউ গাড়িগুলো বিক্রি করে। তারপরেও কিন্তু মার্কেটে ব্র্যান্ড নিউ গাড়ির চাহিদাটা ওইভাবে নাই, কারণ হচ্ছে আপনি সেফটির কথা চিন্তা করেন, ইনক্লুডিং মানে পার্টসের অ্যাভেলেবিলিটি, তারপর মেইনটেনেন্স ফ্রেন্ডলি সবকিছু যদি আপনি চিন্তা করেন, রিলায়েবিলিটি সবকিছু যদি চিন্তা করেন, লংজিবিলিটি সবকিছু চিন্তা করলে আসলে জাপানিজ গাড়িগুলো ফার বেটার ফ্রম মানে ব্র্যান্ড নিউ। কারণ হচ্ছে যে আপনি ব্র্যান্ড নিউ গাড়ি একটা যখন কিনতেছেন আপনাকে কিন্তু ওই পার্টসটার জন্য আপনাকে ওই ডিলারের কাছে যাওয়া লাগতেছে অথবা ওই ডিলারের মনোনীত কারোর কাছে আপনাকে যাওয়া লাগতেছে। বাট আপনার জাপানি গাড়ির ক্ষেত্রে কি হয়, আপনি মানে মুদি দোকানের মতো আপনি যে কোনো জায়গায় যাবেন মোটামুটি যারা পার্টস বিক্রি করে সবার কাছে জাপানি গাড়ির পার্টস অ্যাভেলেবেল পাবেন। সো সব কিছু এবং পার্টসের যে প্রাইসটা জাপানি, একটা জিনিস দেখেন, জাপানি গাড়ি আপনি কিনতেছেন বেশি দাম দিয়ে মানে ব্র্যান্ড নিউ গাড়ির তুলনায়, কিন্তু আপনি পার্টসের অ্যাভেলেবিলিটি এত হওয়াতে আপনি সব জায়গায় পার্টস পাচ্ছেন এবং ব্র্যান্ড নিউ গাড়ির চাইতে কিন্তু রিকন্ডিশন গাড়ির পার্টসের দাম বেশি এবং ব্র্যান্ড নিউ গাড়ির কিন্তু পার্টসের দামটা বেশি। এইখানে আপনাদের মানুষদেরকে একটা জিনিস বুঝতে হবে যে দেশে ব্র্যান্ড নিউ এর যেই চাহিদা ওইটা আসলে রিকন্ডিশনের কাছে মনে হয় যে 5%ও নাই। কিছু কিছু অফিস আছে যাদেরকে আসলে বাধ্যতামূলকভাবে অফিসিয়াল মানে ডেকোরাম আছে যে তাদেরকে ব্র্যান্ড নিউ নিতে হবে, যার কারণে আসলে তারা ব্র্যান্ড নিউ কিনে। আদারওয়াইজ কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আফটার আমাদের ইন্ডিপেন্ডেন্ট এখন পর্যন্ত আমাদের কিন্তু টোটালি রিকন্ডিশন গাড়িগুলাই চলতেছে। এবং আই হোপ যে মানে এখন যদিও গভর্নমেন্ট মানে আমরা শুনতেছি অনেক সময় যে ব্র্যান্ড নিউ গাড়ি আপনার চলবে, ইন্ডিয়ান কিছু কোম্পানি তারা হচ্ছে তাদের রিকন্ডিশন বন্ধ হয়ে যাবে। একটা জিনিস আমি জাস্ট মানে সিম্পলি একটা জিনিস দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের মানুষ অলরেডি লাক্সারিয়াস জিনিসে ইউজ করে ইউজ টু হয়ে গেছে এবং ভালো জিনিসটা অলরেডি চিনে গেছে।
সো এইখানে আসলে আর মানে ওই জিনিসটার কোনো সম্ভাবনা নাই যে হ্যাঁ হয়তোবা দুইটা জিনিসই যদি চলে হয়তো পাল্লাপাল্লি দিয়ে চলতে পারে, বাট এটার কাছে মানে ধারে কাছেও আমার মনে হয় না আসতে পারবে। কারণ আপনি যখন একটা ভালো জিনিস অলরেডি চিনে যাবেন তখন আপনি ডেফিনেটলি একটা খারাপ জিনিস কিনবেন না কোনোভাবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ ইন্ডিয়ার কথা আমাদের অনেকেই অনেক সময় মানে তুলনা করে যে ইন্ডিয়া তাদের দেশকে ভালোবাসে, তাদের নিজস্ব প্রোডাকশনের গাড়ি তারা ইউজ করে। তারা আসলে বাই বর্ন মানে ইন্ডিয়ার বাই বর্ন তারা অলওয়েজ চালায় হচ্ছে ইন্ডিয়ান ম্যানুফ্যাকচারার কার। দ্যাটস ওয়াই মানে ওরা আসলে ওই ফিলটাই ওইভাবে পায় নাই। তো এই জন্য আজকে তাদের কাছে এই জিনিসটার কোনো মূল্য নাই, যেহেতু আমাদের দেশের মানুষজন অলরেডি এই ফিলটা পেয়ে গেছে। সো আমার মনে হয় না যে তারা কোনোভাবে আসলে রিকন্ডিশন থুয়ে মানে রিকন্ডিশন বাদ দেন মানে ভালো জিনিসটা থুয়ে তারা খারাপ জিনিসে কোনোভাবে মানে ফোকাস করবে। রিকন্ডিশন গাড়িটা কেন ব্যবহার করবে না? রিকন্ডিশন গাড়িটা মানে বানানোই হয়েছে হচ্ছে জাপান মার্কেটকে কেন্দ্র করে, তাই না? জাপান মার্কেটকে যখন কেন্দ্র করে গাড়িটা বানানো হয়, এই যেমন এই পার্টিকুলার গাড়িটাতে 8টা করে এয়ার ব্যাগ, প্রতিটা সিটের সাথে একটা করে টুইটার, একটা করে স্পিকার, মানে গাড়িগুলো কিন্তু স্পেক্সই আলাদা। কিন্তু যখন মানে কোনো ব্যবসায়িক উদ্দেশ্যে যখন গাড়িটা বানানো হবে তখন কি হবে, তখন সেটা মনে করেন যে আপনার সবকিছুতে কিন্তু কস্ট কাটিং হবে। আমি মানে এখানে লেদারের জায়গায় আমি চিপ প্লাস্টিক পাবো, এখানে সেখানে মনে করেন যেখানে সেখানে আমি কস্ট কাটিং এর কিন্তু ছাপটা পেয়ে যাবো। তো আরেকটা যে বিষয় সেটা জেডিএম গাড়িতে ধরেন এই নন হাইব্রিড গাড়িটা, এটা পার্টস অ্যাভেলেবিলিটি কেমন? ধরেন বাংলাদেশে এই গাড়িটা পার্টসটা পাওয়া যায় না, কিন্তু জাপানে কি পাওয়া যাবে না? অবশ্যই পাওয়া যাবে জাপানে এই পার্টসটা। তো যদি আমরা মনে করেন আমরা কার ডিলার থেকে যেটা করেছি সেটা হচ্ছে আপনার কার ডিলার পার্টস নামের নতুন একটা ইনিশিয়েটিভ কিন্তু আছে আমাদের। তো সেক্ষেত্রে আমরা সবসময় জাপান থেকে আনা পার্টসগুলো আমরা কিন্তু সরবরাহ করতে পারবো। সেটা আপনার ডিএচএল হলে 7 দিনের মধ্যে, যদি আপনি কস্ট কাটিং করতে চান সেখানে হয়তো আমরা 15 থেকে 20 দিনের মধ্যে আমরা জাপানের জেনুইন যে রিকন্ডিশন পার্টসটা সেটা আমরা দিয়ে থাকবো। এবং আমাদের গাড়ির সবগুলো গাড়ির সাথে যেটা থাকে সেটা হচ্ছে 2 বছরের কিন্তু ইঞ্জিন ওয়ারেন্টি থাকে, 2 বছরের ইঞ্জিনের গ্যারান্টি, 2 বছরের ইঞ্জিনের গ্যারান্টি এবং হচ্ছে 2 বছর হাইব্রিড ব্যাটারি ওয়ারেন্টি এবং 1 বছর পর্যন্ত হচ্ছে আমরা সার্ভিসিং প্রোভাইড করি। তার ভেতরে হচ্ছে ইনক্লুডিং ইঞ্জিন অয়েল, এয়ার ফিল্টার এবং এসি ফিল্টার 1 বছরে 3 বার, ডেলিভারির সময় আমরা 1 বার দিয়ে দিই এবং পরবর্তীতে 4 মাস অন্তর অন্তর আরও হচ্ছে 2 বার প্রোভাইড করি। সো দেখেন আপনারা যখন গাড়ি কিনতেছেন প্রথম 1 বছরের ভেতর কিন্তু আপনাদের উইদাউট ফুয়েলটা তো ডেফিনেটলি আপনাদের নিজেদেরই ভরে নিতে হবে, আর ওইভাবে আসলে না কোনো কাজ নেই আসলে ওইভাবে। আমরা জাস্ট মানে একটা জিনিস আপনাদেরকে এনশিওর করি সেটা হচ্ছে জাপান কিন্তু ওয়ার্ল্ডের এই মুহূর্তে 3rd ইকোনমিক কান্ট্রি, কারণ বিকজ অফ করোনা তারা মনে হয় হচ্ছে আপনার 3rd চলে গেছে, বাট ফার্স্ট হচ্ছে ইউএসএ, দেন হচ্ছে আপনার বরাবরই জাপানই ছিল। এবং জাপান কিন্তু তাদের ট্রাস্টের দিক থেকে তারা কিন্তু কখনো কম্প্রোমাইজ করে না, তারা অলওয়েজ আসলে ওয়ার্ল্ড ওয়াইড আসলে ট্রাস্টেবল, কারণ তারা আসলে জাতিটাই এমন। একটা সময় জাপান অনেক রুট ছিল, মানে অনেক কিছু করছে, বাট আফটার অনস এ টাইম তারা আসলে জাতিগতভাবে এতটাই ভদ্র হয়ে গেছে যে মানে এখন তারা ওয়ার্ল্ড ওয়াইড আসলে ট্রাস্টেবল। আপনি ভদ্রতা শিখতে আমার মনে হয় যে আপনার জাপানই যাওয়া উচিত, কারণ তাদের ওইখানে গেলে আসলে বোঝা যায় আসলে ভদ্রতা কি জিনিস। সো এই জিনিসটা আসলে বলার উদ্দেশ্য হচ্ছে যে জেডিএম গাড়ি তারা যা আসলে মেকশিওর করতেছে যে দিচ্ছে, বরঞ্চ কিছু জিনিস বেশি ছাড়া আসলে তারা কোনো কিছু কম দিচ্ছে না। সো এবং মানে সেফটির কথা যদি আমরা চিন্তা করি, আমরা তো একটা গাড়ি চালাচ্ছি, অ্যাক্সিডেন্ট হইতেই পারে, তো সেফটির কথা যদি আমরা চিন্তা করি, ওরা কিন্তু প্রচুর পরিমাণে সেফটির ব্যাপারটা মাথায় রেখে ওরা কিন্তু গাড়ি বানায়। কারণ তারা কখনো আমাদের দেশে যেরকম ভেজাল আর ভেজাল, তারা কিন্তু মানে আপনি পুরো জাপান ঘুরলেও কোনো রকম কোনো ভেজাল আপনি জাপানিজদেরকে দিয়ে অন্তত করাতে পারবেন না। হ্যাঁ, প্রত্যেক জাতির ভেতরে হয়তো আপনার 1000 লোকের ভেতরে 1 লাখ লোকের ভেতরে 1-2 জন হয়তো খারাপ পেয়েই যাবেন। তো মানে এই জিনিসটা বলার উদ্দেশ্য হচ্ছে যে জাপানিজরা তাদের কাজটা খুব ভালোভাবে করে এবং তাদের যে প্রোডাক্ট এটা অলওয়েজ রিলায়েবল। আপনি জাপানিজ ফ্রিজ বলেন, টিভি বলেন, মানে ইচ অ্যান্ড এভরিথিং, মানে টেকনোলজির দিক থেকে জাপান আসলে টেকনোলজির দিক থেকে অনেক আগায়, মানে পুরো ওয়ার্ল্ডের চাইতে আসলে জাপান অনেক আগায়। সো তাহলে আমরা পেছনের সিটটা একটু দেখি। দেশে আসলে যে পরিমাণ হোন্ডা গ্রেসের রিভিউ আছে, ইভেন আমাদের তো মানে 3-4 হয়ে গেছে হোন্ডা গ্রেসের রিভিউ। যাই হোক, পেছনের সিটে নতুন করে বলার মতো আসলে কিছু নাই, যথেষ্ট আগের মতো আরামদায়ক। আর প্রথমে যেটা বলেছিলাম সেটা হচ্ছে পেছনে রিয়ার এসি ভেন্ট থাকাতে পেছনের সিটের আরাম মানে পেছনের সিটের কমফোর্টটা অন্য লেভেলে চলে গেছে। আর হোন্ডা গ্রেসের সাসপেনশন নিয়ে তেমন কোনো নতুন কিছু বলার নাই, সাসপেনশনটা যথেষ্ট ভালো এবং আপনার আশা করি পেছনে ফ্যামিলি নিয়ে বসে যথেষ্ট মানে আসলে এক কথা বলতে গেলে যে এই বাজেটের ভেতরে যতটুকু হওয়া দরকার তার চাইতে একটু বেশি এবং গাড়ি হিসাবে কিন্তু দেখা গেছে যদি 19 থেকে 20 লাখ টাকার মধ্যে আমরা কি গাড়ি হিসাব করতে পারি, তো সেই হিসাবে কিন্তু হোন্ডা গ্রেস নন হাইব্রিডটা খুব ভালোটা চয়েস। যদি হোন্ডা গ্রেসের প্রোডাকশনটা থাকতো, যদি আমরা এখন পর্যন্ত 15 সালের গ্রেসগুলা আর 1 মাস পর্যন্ত ইম্পোর্ট হয়তো করতে পারবো, এরপরে আর হবে না, আবার 17 সাল থেকে মানে 16 সাল থেকে মানে 17 সালের থেকে আবার নতুন করে প্রোডাকশন শুরু হবে। মানে মাঝখানে 16 সালটা বন্ধই ছিল প্রোডাকশন নন হাইব্রিড গ্রেসের, টোটালি বন্ধ ছিল। আচ্ছা, তার মানে নন হাইব্রিড গ্রেস আপনারা যারা নিতে চান তারা হচ্ছে আপনারা 16 পাবেন না, আমারও জানা ছিল না ইনফ্যাক্ট। সো 17 সাল থেকে হচ্ছে আপনার নন
হাইব্রিড গ্রেস নিতে হবে। সো আপনারা যদি কেউ অর্ডার করতে চান সেক্ষেত্রে উইদিন 1 মান্থ যদি কেউ অর্ডার করতে চান তাহলে আপনারা এখনই পেয়ে যাবেন 15 সালেরটা। বাট 1 মাসের পরে মানে 2021 সালে যদি কেউ আপনারা অর্ডার করেন, 2016 যেহেতু প্রোডাকশন নাই টোটালি, সেহেতু আপনাদেরকে 2017 নিতে হবে। তো 2017 যে মডেলে আপনার গাড়িটা নেবেন ওইটা হচ্ছে আপনার 16 যে ডিউটিটা আছে ওই ডিউটিতে আপনারা পেয়ে যাবেন। এবং সেটা কিন্তু নিউ শেপ হবে, এটা কিন্তু তখন ওল্ড শেপ। হ্যাঁ, এটা নিউ শেপের হন্ডা গ্রেস নন হাইব্রিড পাবেন আপনি জাপানে। এক্স্যাক্টলি। এবং আরেকটা জিনিস আমি বারবার বলে রাখি, 2018 কিন্তু প্রোডাকশন অফ, সো বি কেয়ারফুল। কারণ একটা গাড়ির যখন প্রোডাকশন অফ হয় তার কিন্তু অনেক কিছুই অফ হয়ে যায়। কারণ একটা গাড়ি যখন মানে প্রোডাকশন থাকে তখন কিন্তু ওই গাড়িটার পার্টসের, যদি ধরেন কথার কথা মানে 100টা পার্টস বানানো হয়, 100টা তো না, মানে ফর এক্সাম্পল মানে 100টা যদি পার্টস বানানো হয়, 50টা হচ্ছে গাড়ি ম্যানুফ্যাকচার করার জন্য হচ্ছে ওইখানে দিয়ে দেয়, আর 50টা হচ্ছে স্পেয়ার পার্টস হিসাবে। স্পেয়ার মিনস হচ্ছে আপনার আলাদাভাবে পার্টসের জন্য হচ্ছে আপনার ছেড়ে দেয়, যে পার্টসের রিকোয়ারমেন্টটা ফুলফিল করার জন্য। তো যখন মানে এটা হচ্ছে অরিজিনাল পার্টসের ওইএম যে পার্টস একদম টোটালি ফ্যাক্টরি থেকে আসবে, যখন একটা গাড়ির প্রোডাকশন লাইন অফ হয়ে যায় তখন কিন্তু আপনার মানে প্রথমত কিছু পার্টস হচ্ছে হোন্ডা কোম্পানি নিজে বানায়, সেকেন্ডলি তারা তাদের কিছু থার্ড পার্টি থাকে, সাবসিডিয়ারি থাকে, থার্ড পার্টি থাকে, তাদের কাছ থেকে ওরা বানায় নিয়ে আসে। যখন তারা দেখতেছে সাবসিডিয়ারি যে কোম্পানিগুলো আছে যারা হচ্ছে তাদেরকে পার্টস সরবরাহ করে, যখন তারা দেখতেছে একটা গাড়ির প্রোডাকশনই অফ, তারা কিন্তু উৎফুল্ল হয় না মানে নতুন করে পার্টস বানানোর জন্য। কারণ তাদের পার্টসের মানে যেই ইয়াটা দেওয়া হয় সেটাও কিন্তু খুব কম, কারণ পার্টসের চাহিদাটাও মার্কেটে কম থাকে, যেহেতু গাড়ির প্রোডাকশনই নাই। সো সেই ক্ষেত্রে আসলে পার্টস আসলে বানায় কি হবে, মানে বানায় আর কি হবে। সো একটা জিনিস জাস্ট মেক শিওর করি যে আপনারা যারা হোন্ডা গ্রেস নিতে চান ভেবে চিনতে তারপর নেবেন। আমি হোন্ডা গ্রেসের মানে গ্রেসের এগেনস্টে না, বাট আমি অলওয়েজ একটা জিনিস বলি যে আমার কাছ থেকে যারা গাড়ি কিনে, আমাদের কার ডিলার থেকে যারা গাড়ি কিনে, সো তারা ডেফিনেটলি মানে অরিজিনাল যে জিনিসগুলো আছে, আমরা গাড়ি আসলে সেল করার জন্যই যে সব কিছু বলে দিব ব্যাপারটা এমন কিছু না। সো আপনারা গাড়ি কেনার আগে আপনার গাড়িটার হিস্ট্রিটা আপনাদের জেনে নেওয়া উচিত, ইচ অ্যান্ড এভরিথিং আপনাদের জেনে নেওয়া উচিত। সো এটা হচ্ছে মেন। আবার এখানে কিন্তু আরেকটা বিষয়, সেটা হচ্ছে একটা গাড়ির প্রোডাকশন কিন্তু ধরেন আমি প্রতি মাসে যে কোনো একটা কোম্পানি প্রতি মাসে 100টা গাড়ি প্রোডাকশন করে, সে কিন্তু হুট করে কিন্তু প্রোডাকশনটা বন্ধ করে না। প্রোডাকশনটা কিন্তু করে কি, এই মাসে ধরেন 100টা করলো, পরের মাসে 80টা, এভাবে কিন্তু কমে যায়। তো মার্কেটে কিন্তু হোন্ডা গ্রেসের প্রোডাকশনটা কিন্তু কমে আসতেছে দিন দিন, মানে কমে আসতেছিল, মানে জাপান মার্কেটে চলে গেছে কিন্তু মানে সাপ্লাইটা কিন্তু কমে আসছে। তো সাপ্লাই কমে আসা মানে হচ্ছে হোন্ডা গ্রেসের দাম কিন্তু চলে যাবে আকাশ ছোঁয়া। এখন যেরকম দাম আছে অলরেডি ইএক্স এর দাম কিন্তু মানে অনেক বেশি, এখন মার্কেটে অনেক বেশি। আমরা যে ইএক্স, আপনি একটা জিনিস চিন্তা করেন, আমরা ইএক্স বিক্রি করা আরম্ভ করছি কত, 1650 17। ইনফ্যাক্ট আমি আপনাকে বলি, আমি এই লকডাউনের ভেতরেও মানে আমরা এই লকডাউনের ভেতরেও 17 লাখ টাকায়, না 17 লাখ টাকায় আমরা গাড়ি বিক্রি করছি। এটা হচ্ছে পার্ল কালার। আমাদের পেজে যদি কিছুদিন আগে যেটা আপলোড হলো আর কি, হ্যাঁ কিছুদিন আগে, হ্যাঁ 17 লাখ টাকা আমরা বিক্রি করছি। যদিও গাড়িটা মাইলেজ ছিল 83,000 কিলোমিটার, গ্রেড আর, বাট আর হইলেও গাড়িটাতে কিন্তু আমাদের কোনো রকম কোনো কাজ করা লাগেনি, টোটালি ফ্রেশ কন্ডিশনে একটা গাড়ি ছিল। বাট ওই রকম আর গ্রেডেরও যদি আপনি একটা গাড়ি দেখেন 83,000 কিলোমিটারের যদি মাইলেজ হয়, এই মুহূর্তে ওই সেম গাড়িটার দামই আছে 18 থেকে 18.5 লাখ টাকা, আরো বেশি হবে, 19.5 প্লাসও করে দিতে পারে। সো মানুষের একটা ভুল ধারণা আছে, সেটা হচ্ছে যে দাম যেহেতু দিনে দিনে বাড়তেছে তার মানে গাড়ি মনে হয় অনেক ভালো হইতেছে। বাট আপনাদেরকে জাস্ট জানার জন্য এটা বলে রাখি, যেহেতু প্রোডাকশন নাই, কিছু সাপ্লাই কম, যার কারণে আসলে প্রাইসটা বেড়ে গেছে। এবং বাংলাদেশে যেহেতু মোটামুটি মানুষের ভিতরে গ্রেস নিয়ে একটা মানে একটা চাহিদাও আছে মানুষের, মানে যারাই গাড়ি কিনতে আসুক, যাদের বাজেট অ্যারাউন্ড 20-র ভেতরে, তাদের সবারই কিন্তু ফার্স্ট প্রেফারেন্সের ভেতরে আমার মনে হয় যারা মানে গ্রেসটা রয়েই যায়। হ্যাঁ, 19-20 বাজেট করলে মানুষ ফার্স্টে একটু গ্রেসের দিকে দেখে। এখন তারপরে হয়তোবা এরপরে হয়তো ভালো ভালো অপশন আসবে হয়তোবা। তো সেক্ষেত্রে 2016 এর WXB XZEO যেটা আছে সেটাও অনেকে দেখতে পারেন, সেটা আমরা চলে আসছে অলরেডি, আমাদের পোর্টে আছে গাড়িগুলো, সেগুলো আমরা ইনশাআল্লাহ নেক্সট টাইমে যখন আসবে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে আমারও জানা ছিল না, মানে আমি আসলে জিনিসটা নিয়ে ঘাটাঘাটি করি নাই, খালেদ ভাই ঘাটাঘাটি করছে। হোন্ডা গ্রেসে নন হাইব্রিড যেগুলো আছে ওগুলোতে হচ্ছে বেসিক্যালি একটাই প্যাকেজ হবে, সেটা হচ্ছে এলএক্স প্যাকেজ, নো ইএক্স নো ডিএক্স। এবং এটার ভেতরে যেই পেছনের লাইটটা আছে সেটা হচ্ছে এলইডি আসবে না কখনোই, এটা হচ্ছে আপনার শুধুমাত্র হ্যালোজেন লাইট। খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন যে জাস্ট একটা হচ্ছে আপনার প্যাকেজ হোন্ডা গ্রেস নন হাইব্রিড। সো আপনাদের কোনো রকম কোনো চুজ করার কোনো সুযোগ নাই, এই একটা প্যাকেজের ভিতরে যা আছে ওটা নিয়ে আপনাদেরকে সন্তুষ্ট থাকতে হবে। সো আমরা যেটা বলতেছিলাম এতক্ষণ যে আপনার 16 ইঞ্চ অ্যালয় ইএক্স প্যাকেজ হইলে ওগুলো হচ্ছে সব হাইব্রিডের ক্ষেত্রে প্রযোজ্য, বাট নন হাইব্রিডের ক্ষেত্রে মানে শুধুমাত্র এলএক্স। এবং পেছনের যে লাইটটা এটা এলইডি কখনোই আসবে না, এটা অলওয়েজ হচ্ছে আপনার হ্যালোজেন। 2017 নিউ শেপ থেকে কি আসছে এলইডি? নো, ওটা তো হ্যালোজেন হেডল্যাম্প, ওটা তো হ্যালোজেন। সো বেসিক্যালি এই হচ্ছে আপনার পেছন থেকে ছিল। এবং স্পয়লার অ্যাজ ইউজুয়াল আপনার হাইব্রিডে যেরকম ছিল এখানেও আমার মনে হয় স্পয়লারটা কি স্লাইটলি ডিফারেন্স আছে, তাই না? কিছুটা ডিফারেন্ট, মানে স্পয়লারটা একটু ডিফারেন্স আছে, মানে হাইব্রিডের যেই স্পয়লার বিষয় যেটা মানে
দেখার বিষয় সেটা হচ্ছে এখানে কিন্তু পর্যাপ্ত জায়গা আছে আমাদের একটা স্পেয়ার চাকা রাখার মতো, নন হাইব্রিড হ্যাঁ, স্পেয়ার চাকা রাখতে হলে আপনাদের এই জিনিসটা উঠাই ফেলতে হবে আর কি। চলে আসবে। এই জিনিসটা উঠাই ফেললে এখানে আসলে পর্যাপ্ত জায়গা আছে স্পেয়ার টায়ার রাখার মতো। যদিও এখানে হচ্ছে আপনার লিকুইড জেলগুলো আসছে। এখানে আরেকটা বিষয় দেখার আছে, সেটা হচ্ছে ওইখানে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু ক্যাপাসিটর, হ্যাঁ এটা কিন্তু আইডল স্টপটার ক্যাপাসিটর, আচ্ছা আচ্ছা, এটা দিয়ে কিন্তু আইডল স্টপটা কাজ করে। আইডল স্টপটা কাজ করে, মানে আপনার ফুয়েল কনজাম্পশন আরেকটু বেটার করার জন্য আসলে এই জিনিসটা ইউজ নন করা হাইব্রিড হয়েছে। হিসেবে যাতে একটু হ্যাঁ হ্যাঁ, আর এখানে আসলে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে। আপনার যদি কেউ মানে লং ড্রাইভে যাইতে চান হিসেবে তো আপনার এই গাড়িটাতে একে তো 40 লিটারের ট্যাঙ্কি আছে ফুল ট্যাঙ্ক, আর একটা বিষয় সেটা হচ্ছে আপনি এলপিজিও করতে পারবেন এই গাড়িটাকে, সিএনজি করেও চালাতে পারবেন আপনার যেভাবে ইচ্ছা। মানে ফুয়েল এফিসিয়েন্সি আপনি যদি অন্য লেভেলে নিতে চান তাহলে সিএনজি আর না, সিএনজিটা আসলে এই মুহূর্তে ওইভাবে আমরা কেউ প্রেফার করতেছি না, কারণ হচ্ছে সিএনজিটা হয়তো মানে আমরা কিছুদিনের কিন্তু ভিতরে কাউকে উঠে যাবে। এনকারেজ করতেছি না আপনি সিএনজি করেন অথবা এলপিজি করেন, কারণ না, তেলের গাড়ি আপনি তেলের চালাবেন, এটাই আসলে আমাদের মানে আমাদের সবারই কাম্য। না এক্স্যাক্টলি, মানে এলপিজিটা আসলে একটু বেশি সেফ, কারণ একটু বেশি safe। সিএনজিটা দেখেন হাওয়া, মানে এলপিজিটা কি আমরা তেলের আসলে মতো, বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের অ্যাভেলেবল অপশন আছে, যদি আমরা এটা সিএনজি করতে পারবো এবং এর সাথে এলপিজি করেও আমাদের চালাতে পারবো। অ্যাভেলেবিলিটিটা আছে। সো আরেকটা জিনিস হচ্ছে যে আপনার এখানে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে। সো আপনারা যদি লং ড্রাইভে যাইতে চান অথবা বাইরে গ্রামের বাড়িতে অথবা ট্যুরে যাইতে চান, এখানে যথেষ্ট লাগেজ আছে। আমার মনে হয় যে এখানে 4-5টা লাগেজ, বড় লাগেজ হ্যাঁ, 40 কেজির available। আরামসে রাখতে পারবেন।